এবার আমরা যেটা করব নেক্সট টপিক সেটা হচ্ছে প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্ট খুব সিম্পল একটা কনসেপ্ট। তো প্রাইস এফেক্ট মানেটা কি, তোমরা নাম শুনেই হয়তো বুঝতে পারছো যে প্রাইস এফেক্ট ইজ নাথিং বাট প্রাইসের এফেক্ট, প্রাইসের ফলে এফেক্ট। তো প্রাইসের ফলে কি এফেক্ট পড়তে পারে, তো এটা তো তোমরা জানো খুব সিম্পলি যে প্রাইসের ফলে কি এফেক্ট পড়তে পারে। প্রাইস যদি বেড়ে যায় আমরা কনজাম্পশনটা স্বাভাবিকভাবে কমিয়ে দিই, কনজাম্পশনটা কি করি, কমিয়ে দিই। আর প্রাইস যদি কমে যায় আমরা কনজাম্পশনটা বাড়িয়ে দিই বা ডিম্যান্ড বাড়িয়ে দিই, এটা তোমরা জানো। তো প্রাইস এফেক্ট ইজ জাস্ট দ্যাট, এই বিষয়টাকে প্রাইস এফেক্ট বলে। অর্থাৎ একটা জিনিসের দাম বেড়ে গেলে সেটার কনজাম্পশন কমিয়ে দেওয়া, আর একটা জিনিসের দাম কমে গেলে সেটার কনজাম্পশন বাড়িয়ে দেওয়া, এই বিষয়টাকেই আমরা প্রাইস এফেক্ট বলছি। কিন্তু জাস্ট একটা জিনিস বেশি, এখানে একটা জিনিস বেশি আছে কি, সেটা এখানে একটা প্রোডাক্ট নেই, এখানে একটা গুড নেই, একটা গুডের কনজাম্পশন না, এখানে দুটো গুডের কনজাম্পশন নিয়ে আমাদেরকে বিষয়টা বলতে হবে। অর্থাৎ জিনিসের যে জিনিসটা দাম বাড়ছে, দাম কোনো একটা জিনিসেরই বাড়বে, দুটো জিনিসের একসাথে বাড়বে না। এক্স আর ওয়াই যদি দুটো গুড থাকে, দুটোর মধ্যে কোনো একটার দাম বাড়বে বা কোনো একটার দাম কমবে, ঠিক আছে, হয়তো এক্সের দাম বাড়বে বা এক্সের দাম কমবে। তাহলে কনজাম্পশনটা কিভাবে চেঞ্জ হবে, এক্স আর ওয়াইয়ের কনজাম্পশনটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো সেটাকেই প্রাইস এফেক্ট বলে। এক্সের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে এক্স আর ওয়াইয়ের কনজাম্পশন কীভাবে চেঞ্জ হচ্ছে, এক্স আর ওয়াইয়ের কনজাম্পশনে কীভাবে এফেক্ট পড়ছে, সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি প্রাইস এফেক্ট। এবার খালি কি এক্সের দাম কমতে পারে বা বাড়তে পারে না, আমি এখানে বোঝানোর জন্য বললাম, ওয়াইয়ের দামও কমতে পারে, ওয়াইয়ের দামও বাড়তে পারে, তার ফলে কনজাম্পশন অফ এক্স ওয়াই কীভাবে চেঞ্জ হবে সেটাকেও আমরা প্রাইস এফেক্টই বলবো, ঠিক আছে। তো এক্সের কমছে কি ওয়াইয়ের কমছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো একটার দাম, দুটোর দাম কমবে বা বাড়বে এটা হবে না, কোনো একটার দাম কমবে বা বাড়বে, ঠিক আছে। এবার ডেফিনেশনটা একবার পড়ে নিই। ইট মিনস চেঞ্জ ইন দ্য কনজাম্পশন অফ গুডস ওয়েন প্রাইস অফ আইদার অফ দ্য টু গুডস চেঞ্জেস। মানে দুটো গুডের প্রাইস চেঞ্জ হবে বলেনি, বলেছে প্রাইস অফ আইদার অফ দ্য গুডস, মানে কোনো একটা গুডের, দুটো গুডের মধ্যে কোনো একটা গুডের প্রাইস যদি চেঞ্জ হয়, ওয়াইল দ্য প্রাইস অফ আদার গুড মানে অন্য গুডটার প্রাইস কি কনস্ট্যান্ট, আর ইনকাম অফ দ্য কনজিউমার, কনজিউমারের ইনকাম সেটাও কনস্ট্যান্ট। তাহলে কনজিউমারের ইনকাম আর অন্য গুডটার প্রাইস সেম থাকলে, কনস্ট্যান্ট থাকলে যে চেঞ্জটা আসে, চেঞ্জ ইন দ্য কনজাম্পশন অফ গুডস, গুডের কনজাম্পশনটায় যে চেঞ্জটা আসে সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি প্রাইস এফেক্ট। এবার প্রাইস এফেক্ট বোঝানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস বোঝানো দরকার, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে যে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বেরোয়, এখানে তো এক্স অ্যাক্সিসে এক্স গুড আছে আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড বেরোয়, এই ওয়াই গুড থাকে। কনজিউমার ইকুইলিব্রিয়ামের যে পয়েন্টটা হয়, যে পয়েন্টে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করে, সবসময় মনে রাখবে যে ওই পয়েন্টের সামনে কনজিউমার কত ইউনিট এক্স আর কত ইউনিট ওয়াই কনজিউম করছে সেটা সবসময় কাজে লাগবে, সেটা আমাদেরকে সবসময় লিখতে হবে। যেমন এখানে ধরো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 3, তাহলে পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে 5,3, বা আমরা ও সরি আগে বলবে তো, আমি তো শেয়ার করতে ভুলে গেছি, কতটা পড়িয়ে দিলাম। আমি ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি, প্রাইস এফেক্টটা আমি এইভাবে বোঝালাম। প্রাইস এফেক্টটা দেখো এখানে বুঝিয়েছি যে এক্স আর ওয়াই দুটো গুড আছে, হয় এক্সের দাম বাড়ছে বা এক্সের দাম কমছে, এর ফলে দুটো গুড এক্স আর ওয়াই দুটো গুডেরই কনজাম্পশানে কি চেঞ্জ আসছে সেটাকেই আমরা প্রাইস এফেক্ট বলছি। ডেফিনেশনটাও আমি বলে দিয়েছি, দেখো ডেফিনেশনটায় সেটাই বলা হচ্ছে যে ওয়েন প্রাইস অফ আইদার অফ টু গুডস, দুটো গুডের মধ্যে কোনো একটা গুডের প্রাইস চেঞ্জ হবে, অন্যটার প্রাইস কনস্ট্যান্ট থাকবে আর ইনকাম অফ দ্য কনজিউমার কনস্ট্যান্ট থাকবে, তখন দুটো গুডের কনজাম্পশানে কি চেঞ্জ আসছে, এক্স আর ওয়াই দুটো গুডের কনজাম্পশানে কী কী চেঞ্জ আসছে সেটাকেই আমরা কি বলছি, প্রাইস এফেক্ট।
ওকে, নাও আমি এই গ্রাফটা থেকে একটু বোঝাতে চাইছিলাম এটা, যে কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্টটা থেকে আমরা কি জানতে পারি। কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্টটা থেকে জানা যায়, দেখো গ্রাফিক্যালি দেখতে গেলে এক্স অ্যাক্সিসে আমরা এক্স গুডকে নিচ্ছি এখানে, আর ওয়াই অ্যাক্সিসে আমরা ওয়াই গুডকে নিচ্ছি। এবার কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে 5, আর ধরলাম এই পয়েন্টটা হচ্ছে 3। তার মানে আমি কি বলতে পারি, যে কনজিউমার আছে সে যদি কনজিউমার ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, ই পয়েন্টে থাকতে চায়, তাহলে তাকে এক্স কত ইউনিট খেতে হবে, এক্স খেতে হবে 5 ইউনিট, আর ওয়াই কত ইউনিট খেতে হবে, ওয়াই খেতে হবে 3 ইউনিট। ঠিক আছে, এটাই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম, কনজিউমার ইকুইলিব্রিয়াম। এবার তোমরা এইখান থেকে একটু বলো, আগে আমি একটা বাজেট লাইন আঁকছি। আর একটা ইনডিফারেন্স কার্ভ আঁকলাম, ইনডিফারেন্স কার্ভটার নাম দিলাম IC1, বাজেট লাইনটার নাম দিলাম PQ। এবার আমাকে বলো যে কনজিউমার কতটা এখানে এক্স খাচ্ছে আর কতটা ওয়াই খাচ্ছে, আমি নাম দিয়ে দেবো, সেই অনুযায়ী বলো। ও আমি এখানে 3 বা 5 বা 7 কোনো নাম্বার দিলাম না, আমি এখানে একটা লেটার দিলাম এ, কোয়ান্টিটিটা বোঝানোর জন্য, এক্স গুডের কোয়ান্টিটিটা বোঝানোর জন্য একটা লেটার দিলাম এ, আর ওয়াই গুডের কোয়ান্টিটিটা বোঝানোর জন্য আমি একটা লেটার দিলাম ধরো বি, আর এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই। এবার তোমরা আমাকে বলো যে কনজিউমার কতটা এক্স খাচ্ছে কতটা ওয়াই খাচ্ছে, ইকুইলিব্রিয়ামের সামনে কনজিউমার কতটা এক্স খাচ্ছে কতটা ওয়াই খাচ্ছে, তাড়াতাড়ি। কি কেউ বলতে পারবে না? ওএ অ্যামাউন্ট হচ্ছে এক্স খাচ্ছে, এক্স কতটা খাচ্ছে ওএ অ্যামাউন্ট, আর ওয়াই কতটা খাচ্ছে ও বি। ঠিক আছে, ঠিক যেরকম আগে 3 ইউনিট এক্স 5 ইউনিট ওয়াই বা 3 ইউনিট এক্স 2 ইউনিট ওয়াই বলছিলাম, তো সেই তিনটা কি করে বেরোতো তোমরা নিজেরাই দেখো। এখানে যে আমি একটু আগে বললাম যে ও 5 ইউনিট এক্স খাচ্ছে আর 3 ইউনিট ওয়াই খাচ্ছে, সেই 5টা কীভাবে বেরোচ্ছিল, এই যে পয়েন্টটায় এ পয়েন্টটা নিচ্ছিলাম, আর এই ও পয়েন্ট থেকে এ পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে মেজার করছিলাম। তো দিস 5 ইজ নাথিং বাট ওএ, দিস 5 ইজ নাথিং বাট ওএ। যার মাইক অন আছে অফ করে দাও। দিস 5 ইজ নাথিং বাট ওএ। ওকে, সিমিলার ওয়ে এখানে আমরা সেটাই লিখলাম। তাহলে কনজিউমার কি করছে, ওএ অ্যামাউন্ট এক্স খাচ্ছে, ওবি অ্যামাউন্ট অফ ওয়াই খাচ্ছে, ভালো কথা। এবার মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, ধরো এক্স গুডের দাম, প্রাইস অফ এক্স কমে গেল, এক্স গুডের দাম কি হলো, কমে গেল। এবার মাই নেক্সট কোয়েশ্চেন ইজ টু ইউ, আগের দিন এটা হয়েছে তো আমি এটার এখন টেবিল আঁকবো না, আগের দিন না হলে টেবিল আঁকতাম। এইটা আমাদের বাজেট লাইন PQ আগে ছিল, আগের দিন আমি টেবিল এঁকে করিয়েছি, এটা টেবিল করে করিয়েছি। তোমরা এবার বলো, এক্স অ্যাক্সিসে এক্স গুড আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড আছে, এক্সের দাম কমেছে, এক্সের প্রাইস কি হয়েছে, কমেছে। বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? এক্স এর দাম কমলে বাজেট লাইন কোন দিকে শিফট করবে, লেফটে? সবাইকে একমত? স্যার রাইটে হবে তো স্যার, বেশি গুণ নেব স্যার, বেশি গুণ নেব, রাইটে শুনবে তো। অবশ্যই। তাহলে কনজিউমার এই পয়েন্টটা, বাজেট লাইনটা কোথায় শিফট করে গেল, রাইটে। কোন পয়েন্টে এখন কি হয়ে গেল, বাজেট লাইনটা PQ1, ভালো কথা। এবার আগে আমাদের কনজিউমার ইকুইলিব্রিয়াম কোথায় ছিল, আগে আমাদের কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল এই ই পয়েন্টে, এই ই পয়েন্টে, ই পয়েন্ট বলতে এই পয়েন্টটা, আর এইটা ছিল আমাদের IC1।
আমরা কতটা এক্স খাচ্ছিলাম আর কতটা ওয়াই খাচ্ছিলাম? আগে আমরা এক্স খাচ্ছিলাম এই ও এ অ্যামাউন্ট, আর ওয়াই খাচ্ছিলাম এই ও বি অ্যামাউন্ট। ওকে, এইবার আমাদের ইনডিফারেন্স কার্ভটা কি হবে? ইনডিফারেন্স কার্ভটাও তো রাইটে সরে যাবে, আপওয়ার্ড শিফট করে যাবে। কেন ইনডিফারেন্স কার্ভটা আপওয়ার্ড শিফট করবে? ইনডিফারেন্স কার্ভ কি বলছে? দুটো গুড থেকে, দুটো গুডের এমন কম্বিনেশন যেগুলো থেকে সমান ইউটিলিটি পাওয়া যায়। তো এখন তো এক্স আগের থেকে বেশি খাচ্ছি, আগের থেকে বেশি খেয়েও ইউটিলিটি বেশি, তাহলে ইউটিলিটিও বেশি পাবো। এখন তো এক্স বেশি খাচ্ছি, আগের থেকে এক্স বেশি খাচ্ছি। আগে কতটা এক্স খাচ্ছিলাম? আগে এক্স খাচ্ছিলাম ও এ, বা আগে যদি খালি এক্স খেতে চাইতাম, আগের দিনের ক্লাস করলে এটা খুব সহজেই বুঝতে পারবে যে আগে যদি খালি এক্স খেতে চাইতাম তাহলে ও কিউ অ্যামাউন্ট অফ এক্স খেতে পারতাম, ও কিউ অ্যামাউন্ট অফ এক্স খেতে পারতাম যদি খালি এক্স খেতে চাইতাম। কিন্তু এখন আমি যদি এক্স খেতে চাই, খালি এক্স খেতে চাই, তাহলে ও কিউ ওয়ান অ্যামাউন্ট অফ এক্স খেতে পারবো। ঠিক আছে? বা অত মানে না বুঝতে পারলে জাস্ট এইটা বোঝো যে আগে আমি কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে ও এ অ্যামাউন্ট অফ এক্স খাচ্ছিলাম, তাই ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে গেছে। কিন্তু এখন আমি তো এক্স আগের থেকে বেশি খেতে পারবো, কারণ এক্সের দাম কমে গেছে। এক্সের দাম কমে গেছে, তাহলে কি আমি এক্স আগের থেকে বেশি খেতে পারবো, এক্সের কনজাম্পশন আগের থেকে বাড়াতে পারবো। তাহলে এবার কি আর ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে যাবে, নাকি ইনডিফারেন্স কার্ভটা উপরের দিকে সরে যাবে? ইনডিফারেন্স কার্ভটা কিন্তু উপরের দিকে সরে যাবে। তাহলে এখন ইনডিফারেন্স কার্ভটা যে পয়েন্ট দিয়ে গেল, এইটা হচ্ছে IC2। তোমরা খাতায় যখন আঁকবে সুন্দর করে আঁকবে, নোটেও ভালো করে এঁকে দেওয়া আছে। এখন যে ইনডিফারেন্স কার্ভটা যে পয়েন্ট দিয়ে গেল, সেই পয়েন্টের সামনে ইকুইলিব্রিয়াম কোনটা? E1 পয়েন্টটা ইকুইলিব্রিয়াম। আর আমি কি দেখতে পাচ্ছি? এখন এক্স কতটা খাচ্ছি আর ওয়াই কতটা খাচ্ছি, দেখি কে বলতে পারি। এক্স কতটা খাচ্ছি আর ওয়াই কতটা খাচ্ছি। এটা বি না, এটা সি নাম দিলাম ধরো। এক্স কতটা খাচ্ছি এখন, ওয়াই কতটা খাচ্ছি? এক্স ওসি খাচ্ছি আর ওয়াই খাচ্ছি ওবি। তাহলে আগে কতটা এক্স খাচ্ছিলাম দেখে নি আগের গ্রাফটা। আগে এক্স কতটা খাচ্ছিলাম? আচ্ছা, নামটা একটু ভুল হয়েছে, ও এ ও বি করা উচিত এটা। ও এ, হ্যাঁ, আগে ও এ এক্স খাচ্ছিলাম। আগে এক্স কতটা খাচ্ছিলাম? ও এ। আর ওয়াই কতটা খাচ্ছিলাম? ও বি। এখন এক্স কতটা খাচ্ছি? এক্স খাচ্ছি ও সি। আর ওয়াই কতটা খাচ্ছি? ও বি। তাহলে ওয়াই তো কোনো চেঞ্জ আসেনি, ওয়াই তো সেমই খাচ্ছি, কারণ ওয়াইয়ের দাম তো বাড়েনি বা কমেনি। তো ওয়াইয়ের কনজাম্পশনে চেঞ্জ কেন আসবে? ওয়াইয়ের কনজাম্পশন তো সেমই থাকবে। তাহলে ওয়াই তো সেম অ্যামাউন্টই খাচ্ছি, কিন্তু এক্সের কনজাম্পশন কিন্তু আগের থেকে বেড়ে গেছে। এক্স আগে কতটা খাচ্ছিলাম? আগে খাচ্ছিলাম ও এ এই অবধি, এখন কতটা খাচ্ছি? পুরো ও সি এই অবধি। ওকে, তাহলে কতটা বাড়লো কনজাম্পশন? কতটা বাড়লো এক্সের? এতটা বেরোচ্ছে এ থেকে সি অবধি, রাইট? এক্স এর কনজাম্পশন আগে ছিল ও এ, এখন হলো ও সি। কতটা বেড়েছে? ও সি মাইনাস সি এ করো, ও সি মাইনাস ও এ করো। ও সি হচ্ছে এখনকার কনজাম্পশন যেটা বেড়ে হয়েছে, আর ও এ হচ্ছে আগেকার কনজাম্পশন। তাহলে ও সি মাইনাস সি এ করলে, ও এ করলে কত বেরোবে? দেখো এ সি বেরোবে। তাহলে এই যে এক্স এর কনজাম্পশন, আগে ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে এক্স এর কনজাম্পশন কত ছিল? আগের গ্রাফটা একবার দেখিয়ে দিচ্ছি। আগে ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে এক্স এর কনজাম্পশন ছিল ও এ, রাইট? আর এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে এক্স এর কনজাম্পশন কতটা আছে? পুরো ও সি। তাহলে এই যে এসি বেড়ে গেল, এসি কনজাম্পশন এতটা অ্যামাউন্ট এক্স এর কনজাম্পশন বেড়ে গেল, এটা কিসের কারণে বাড়লো? এক্স এর প্রাইস কমে যাওয়ার কারণে বাড়লো, রাইট? এক্স এর প্রাইস কমে যাওয়ার কারণে বাড়লো। তাহলে দিস ইজ হোয়াট উই কল প্রাইস এফেক্ট। কোনটা এফেক্ট? এফেক্ট মানে কি? ফলাফল। ফলাফলটা কি হচ্ছে? এফেক্টটা কি পড়ছে? এফেক্টটা পড়ছে যে এসি কনজাম্পশন বেড়েছে, এক্স এর কনজাম্পশন এসি অ্যামাউন্ট বেড়েছে। এইটাই হচ্ছে আমার এফেক্ট। এই এফেক্টটা কিসের কারণে এসছে? এই ফলাফলটা কিসের কারণে হয়েছে? এক্স এর দাম কমে যাওয়ার কারণে হয়েছে, এক্স এর প্রাইস কমে যাওয়ার কারণে হয়েছে। এই কারণে এটাকে আমরা কি বলছি? প্রাইস এফেক্ট। ঠিক আছে, আশা করি কারোর কোনো ডাউট নেই এটাতে। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে প্রায় এক্সের দাম। আমি বলেছিলাম যে এক্সের দাম কমছে, এক্সের দাম তো বাড়তেও পারে।
এক্স এর দাম তো বাড়তেও পারে। তখন কি হবে, যে কমে যেটা করতে পেরেছো সে বাড়ছেটাও করতে পারবে। এইটা ধরো বাজেট লাইন পি কিউ, এটা হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ আইসি ওয়ান। এক্স এর কনজাম্পশন এখন কতটা হচ্ছে, এক্স এর কনজাম্পশন ধরলাম যে ও এম হচ্ছে, আর ওয়াই এর কনজাম্পশন, আচ্ছা এক্স এর ও এন হচ্ছে আর ওয়াই এর হচ্ছে ও এম। এটা এক্স গুড আর এটা ওয়াই গুড হলো। এবার প্রাইস অফ এক্স বেড়ে যাওয়ায় বাজেট লাইনটা কোন দিকে শিফট করে, রাইটে না লেফটে? এক্স এর প্রাইস, এক্স এর দাম বেড়ে গেছে, বাজেট লাইনটা এখন কোন দিকে শিফট করবে, লেফটে না রাইটে? এক্স এখন আগের থেকে বেশি খেতে পারবো না কম খেতে পারবো? তাড়াতাড়ি বলো। এক্স এর দাম কমেছে না, এক্স এর দাম এবার বেড়েছে, তাহলে এক্স কি আগের থেকে বেশি খেতে পারবো না কম খেতে পারবো? তাহলে বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, লেফট, লেফটওয়ার্ড। কনজিউম লেস এক্স। রিয়া এটা কি বোঝা যাচ্ছে না? আগের দিনের ক্লাসটা আরেকবার দেখতে হবে নাকি? তাহলে এখন বাজেট লাইনটা কি হলো, পি কিউ জিরো, পি কিউ জিরো। নাও আগে ইনডিফারেন্স কার্ভটা কোথায় ছিল, এই হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ যেটা আগে ছিল, আইসি ওয়ান। এখন আমাদের ইনডিফারেন্স কার্ভটা আছে, আগে আমরা কতটা এক্স খাচ্ছিলাম, এক্স খাচ্ছিলাম হচ্ছে এই পয়েন্ট দিয়ে ও এন, আর ওয়াই খাচ্ছিলাম কতটা, ওয়াই খাচ্ছিলাম ও এম। এখন ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে যাবে, যেখানে আমরা ওয়াই তো সেমই খাচ্ছি, এটা আমাদের নতুন ইনডিফারেন্স কার্ভ আইসি টু, যেখানে আমরা ওয়াই তো সেমই খাচ্ছি, ও এমই খাচ্ছি, কিন্তু এক্স এর কনজাম্পশনটা আগের থেকে কমে যাচ্ছে, ও এল ধরো। তাহলে আগে এক্স কতটা খাচ্ছিলাম ও এন, ওয়াই কতটা খাচ্ছিলাম ও এম, এখন এক্স কতটা খাচ্ছি ও এল, ওয়াই কতটা খাচ্ছি ও এম। ওয়াই এর কনজাম্পশন সেম আছে, এক্স এর কনজাম্পশন আগে ও এন ছিল এখন ও এল হয়ে গেছে, আগে পুরো এই ও এম অবধি ছিল, ওয়াই এখনও ও এম অবধি আছে। এক্স এর কনজাম্পশন আগে ও এন ছিল এখন হয়ে গেল ও এল এই অবধি। তাহলে এই যে পরিমাণটা এল থেকে এন অবধি, এই পরিমাণটা কি হলো, কমে গেল। তাহলে এক্স এর কনজাম্পশন কতটা কমলো, এক্স এর কনজাম্পশন কমলো ও এন থেকে ও এল মাইনাস করবো, সো দ্যাট উইল বি এন এল, বা এল এন বলতে পারো বা এল এন বলতে পারো। বলো, কারো কোনো ডাউট আছে বলো তাড়াতাড়ি। রিয়া বোঝা গেছে এটা নাকি? তুমি এটা বুঝতে পারছো কি যে প্রাইস এফেক্ট মানে এক্স এর দাম বাড়লে কেন বাজেট লাইনটা লেফটে শিফট করলো, এটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তো এটায়? তাহলে আমরা দুটো কেসই দেখলাম যে এক্স এর দাম কমলে কিভাবে আমাদের মানে প্রাইস এফেক্টটা কাজ করছে, এক্স এর দাম বাড়লে কিভাবে প্রাইস এফেক্টটা কাজ করছে। সিমিলার ওয়েতে তোমরা ওয়াই এর দাম কমলে আর ওয়াই এর দাম বাড়লে কিভাবে প্রাইস এফেক্ট কাজ করে, এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা নিজেরা করবে। মানে সব কটা কেস করাতে গেলে তো আমার শেষ হবে না। তো ওয়াই এর দাম বাড়লে কিভাবে প্রাইস এফেক্ট কাজ করছে আর ওয়াই এর দাম কমলে কিভাবে প্রাইস এফেক্ট কাজ করছে সেটা তোমরা নিজেরা করে আনবে, ঠিক আছে? দুটো কেস আমি করিয়ে দিলাম, দুটো কেস তোমরা করবে। Now the next topic is derivation of demand curve of normal goods through price effect. এটাও খুব ইম্পর্টেন্ট টপিক যে আমরা ডিমান্ড কার্ভ ড্র করব। এবার তোমরা জানো যে ডিমান্ড কার্ভ ড্র করা তো খুব ইজি, আমাদের কাছে খালি কিসের ডেটা লাগবে, আমাদের কাছে যদি প্রাইসের ডেটা থাকে আর কোয়ান্টিটি ডিমান্ডের ডেটা থাকে তাহলেই আমরা ডিমান্ড কার্ভ ড্র করতে পারবো। কিন্তু এখানে খালি প্রাইসের ডেটা আর কোয়ান্টিটি ডিমান্ডের ডেটা দিয়ে ডিমান্ড কার্ভ ড্র করতে বলেনি, এখানে বলেছে যে প্রাইস এফেক্টের সাহায্যে
বা প্রাইস কনজাম্পশন কার্ভের সাহায্যে ডিমান্ড কার্ভ ড্র করো। ঠিক আছে, তো আমরা দুটো জিনিস দেখব। তার আগে আমরা একটু মনে করে নিই যে নর্মাল গুড জিনিসটা কি। নর্মাল গুড ইজ হোয়াট? নর্মাল গুড ইজ হোয়াট, যার প্রাইস যদি ডিক্রিজ করে তাহলে আমরা আগের থেকে বেশি কনজিউম করব। খুব স্বাভাবিক। নর্মাল গুড মানে আমরা তো পড়েছিলাম যেগুলো ধরো লাক্সারি আইটেমস বলতে পারি, বা যেগুলো ধরো, হ্যাঁ, তো যেগুলো লাক্সারি আইটেমস বা এই টাইপের গুডস, শপিং মলের গুডস, তো এগুলোর দাম যদি হঠাৎ করে কমে যায় তা আমরা কি করব? আগের থেকে বেশি কনজিউম করব। এই টাইপের গুডের দাম যদি কমে যায় আগের থেকে, আমরা তাহলে কি করব? বেশি কনজিউম করব। আর যখন নর্মাল গুড বেশি কনজিউম করছি দাম কমে যাওয়ার কারণে, তার মানে অবশ্যই আমরা তখন ইনফেরিয়ার গুডের কনজাম্পশন কমিয়ে দেবো। ইনফেরিয়ার গুড মানে কি? যেগুলো লো কোয়ালিটি ম্যাটেরিয়াল কিন্তু দামটাও কম। লো কোয়ালিটি ম্যাটেরিয়াল বাট প্রাইস ইজ অলসো লেস, প্রাইসটাও কম। তো এখন আমি কম দামে যদি নর্মাল গুডই পেয়ে যাই তাহলে আমি ইনফেরিয়ার গুড কনজাম্পশন করবো কেন? ইনফেরিয়ার গুডের কনজাম্পশন কমিয়ে দেবো। ঠিক আছে, আগে হয়তো আমি শপিং মল থেকে একটা জামা কিনতাম, ফুটপাথ থেকে 5টা জামা কিনতাম। এখন শপিং মলে জামার দাম খুব কমে গেছে। শপিং মলের জামার দাম কি হয়েছে? খুব কমে গেছে। এখন আমি উল্টোটা করব, শপিং মল থেকে 5টা জামা কিনবো আর ফুটপাথ থেকে একটা জামা কিনবো। তো কি হলো? ইনফেরিয়ার গুড যেটা ছিল রাস্তার বা ফুটপাথের জামা, সেগুলোর কনজাম্পশন কমে গেল, আর শপিং মল বা লাক্সারি গুড বা নর্মাল গুড তার কনজাম্পশন বেড়ে গেল। সো দিস ইজ, মানে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে। এবার আমরা একটা গ্রাফ আঁকছি। গ্রাফটাতে আমি এক্স গুড নিচ্ছি আর ওয়াই গুড নিচ্ছি। এক্স গুডটা হচ্ছে নর্মাল গুড, ওয়াই গুডটা হচ্ছে ইনফেরিয়ার গুড। এবার প্রথমে একটা বাজেট লাইন আঁকলাম আর একটা ইনডিফারেন্স কার্ভ আঁকলাম। ইনডিফারেন্স কার্ভটার নাম দিলাম IC1, বাজেট লাইনটার নাম দিলাম PQ। কতটা এক্স কনজাম্পশন করছি, কতটা ওয়াই কনজাম্পশন করছি, প্র্যাকটিস করতে করতে এগুলো যেন একদম মুখস্থ হয়ে যায়। এক্স কনজাম্পশন করছি OA, ওয়াই কনজাম্পশন করছি OB। এবার তোমাদেরকে আমি বললাম ওই গ্রাফটা ওটার মতোই থাক, পরে আমি ওটাকে কম্প্যারিজন করব। এক্স এর দাম কমেছে। এক্স মানে কি ছিল মনে করে দেখো? নর্মাল গুড। কিন্তু তার মানে আমি বলছি কি নর্মাল গুডের দাম কমেছে। ঠিক আছে, এবার নর্মাল গুডের যদি দাম কমে, প্রথম কথা, এক্স এর দাম, নর্মাল গুড ইনফেরিয়ার গুড ভুলে যাও, আগে আমাকে বাজেট লাইনের দিক থেকে বলো। এক্স অ্যাক্সিসে এক্স গুড আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড আছে, তোমরা জাস্ট বাজেট লাইনের দিক থেকে আমাকে বলো যে এক্স এর দাম যদি কমে যায়, বাজেট লাইনটা আগে, আমি আগের যে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভটা অলরেডি আঁকা ছিল সেটা এঁকে নিচ্ছি। এবার তোমরা আমাকে বলো এক্স এর দাম যদি কমে যায় বাজেট লাইনটা রাইটে শিফট করবে না লেফটে শিফট করবে? রাইটে। রাইটে শিফট করবে। হলো, এটা সোজা দাগ দিয়ে নি, তাহলে দেখতে খারাপ লাগবে। তো এখন আমাদের বাজেট লাইনটা PQ থেকে কি হয়ে গেল? PQ থেকে হয়ে গেল PQ1। এবার আগে আমি কতটা এক্স কনজিউম করছিলাম? আগে আমি এক্স কনজিউম করছিলাম হচ্ছে OA, আর ওয়াই কনজিউম করছিলাম OB। সেটা আশা করি মনে আছে। এবার তোমাদের কি মনে হয়? এক্স এর দাম কমে গেছে, এক্স হচ্ছে নর্মাল গুড। এখনো কি আমি ওয়াই গুড মানে যেটা হচ্ছে ইনফেরিয়ার গুড, সেটা কি একই পরিমাণ কনজাম্পশন করব, নাকি সেটার কনজাম্পশন কমিয়ে দিয়ে নর্মাল গুডের কনজাম্পশন বাড়িয়ে দেবো? কমিয়ে দিয়ে নরমাল গুডের কনজাম্পশন বাড়িয়ে দেব। তাই তো। তো এটার সাথে কিন্তু আগের গল্পটার ডিফারেন্স একটুখানি আছে। আগের গল্পটায় কিন্তু নর্মাল গুড ইনফেরিয়ার গুডের কনসেপ্ট ছিল না। তো আগের গুডে কিন্তু আমি ওয়াইয়ের কনজাম্পশন কমাচ্ছিলাম না, ওয়াইয়ের কনজাম্পশন সেমই রাখছিলাম আর এক্স এর কনজাম্পশনটা বাড়িয়ে দিচ্ছিলাম। ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছিল, এই পয়েন্টটা দিয়ে যাচ্ছিল, যেখানে আমার ওয়াই গুডের কনজাম্পশন কোনো চেঞ্জ হচ্ছে না,
খালি এক্স এর কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে কারণ এক্স এর দাম কমেছে তাই। কিন্তু এইবার কি ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে যাবে, নাকি ইনডিফারেন্স কার্ভটা আরো নিচে দিয়ে যাবে, কারণ আমি ওয়াই গুডের কনজাম্পশন কমাতে চাইছি আর এক্স গুডের কনজাম্পশন বাড়াতে চাইছি? কি মনে হয়? একটু লজিক্যালি চিন্তা করো, ইনডিফারেন্স কার্ভটা কি এখন আর এই পয়েন্ট দিয়ে যাবে, এই যে পয়েন্টটা ধরো আমি ই নাম দিলাম, এই ই পয়েন্ট দিয়ে কি যাবে নাকি আরো নিচ দিয়ে যাবে? দিয়ে যাবে। যদি ই পয়েন্ট দিয়ে যায় তাহলে তো ওয়াই গুডের কনজাম্পশন কমবে না, ইনফেরিয়ার গুডের কনজাম্পশন কমবে না, সেমই থাকবে। এক্স গুড মানে নর্মাল গুডের কনজাম্পশন বাড়বে ঠিকই, কিন্তু ওয়াই গুডের কনজাম্পশন কমবে না, সেমই থাকবে। তাহলে ওই পয়েন্ট দিয়ে তো ইনডিফারেন্স কার্ভ যেতে পারে না, ইনডিফারেন্স কার্ভকে তার একটু নিচে দিয়ে যেতে হবে, কারণ তার ফলেই যে ইন্টারসেকশনটা আসবে সেখান থেকে যে কনজিউমার ইকুইলিব্রিয়াম পাবো, সেখান থেকে দেখতে পাবো যে এক্স গুডের কনজাম্পশনটা বেড়েছে ঠিকই আর ওয়াই গুডেরটা কমেওছে, ওয়াই গুডেরটা সেভ নেই, ইনফেরিয়ার গুডের কনজাম্পশন কমেও গেছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে কেন ইনডিফারেন্স কার্ভটা একটু নিচ দিয়ে যাবে, ওই পয়েন্ট বরাবর যাবে না, আগের মতো কেন হবে না, কারণ এখন ওয়াই গুডটা ইনফেরিয়ার গুড, আর ওয়াই গুডটা ইনফেরিয়ার গুড বলে আমরা ওয়াই গুডের কনজাম্পশন কমাবো, আর ওয়াই গুডের কনজাম্পশন কমাতে হবে বলে ইনডিফারেন্স কার্ভটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, ইনডিফারেন্স কার্ভটা আরো নিচ দিয়ে যাবে। এবার ইনডিফারেন্স কার্ভটা আরেকটু যেই নিচ দিয়ে গেল তার মানে হচ্ছে এটা এখন আমার IC2, ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, আগে ই পয়েন্টটা ছিল, এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে E1। তাহলে এখন আমি এক্স কতটা কনজিউম করছি এইটা কিন্তু বোঝানোর জন্য আঁকলাম, ঠিক আছে, এই দাগটা কিন্তু বোঝানোর জন্য আঁকলাম যে ইনডিফারেন্স কার্ভ এখান দিয়ে যেত যদি নর্মাল গুড আর ইনফেরিয়ার গুডের কনসেপ্ট না থাকতো, তার ফলে তখন ইনডিফারেন্স কার্ভ এই এ পয়েন্ট দিয়েই যেত, তখন ইনডিফারেন্স কার্ভ এই এ পয়েন্ট দিয়েই যেত এবং ওয়াই গুডের কনজাম্পশন চেঞ্জ হতো না, এক্স গুডের কনজাম্পশনটা বেড়ে যেত। কিন্তু এখন যেহেতু ওয়াই গুডটা ইনফেরিয়ার তাই আমরা ওটার কনজাম্পশন কমাচ্ছি আর এক্স গুডের কনজাম্পশন বাড়াচ্ছি, বিকজ অফ এক্স গুড ইজ নর্মাল গুড অ্যান্ড তার প্রাইসও কমে গেছে। তো এখন ইনডিফারেন্স কার্ভটা ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, এখন কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, E1 পয়েন্ট দিয়ে যাচ্ছে। ধরো এটাকে আমি নাম দিলাম এল। এবার তাহলে এই পয়েন্ট বরাবর আমরা এক্স অ্যাক্সিসে চলে যাই, গিয়ে দেখি কতটা এক্স এর কনজাম্পশন এখন হচ্ছে, আর ওয়াই এ চলে আসি, এক্স এ আর ওয়াই এ যাই, তো দেখতে পাচ্ছি ওয়াই এর কনজাম্পশন হয়ে গেছে এখন OM আর এক্স এর কনজাম্পশন হয়ে গেছে ON। তাহলে এক্স এর কনজাম্পশন কি হলো, এক্স এর কনজাম্পশন এখন কত আছে ON, আর ওয়াই এর কনজাম্পশন এখন কি আছে, ওয়াই এর কনজাম্পশন OM। আগে এক্স এর কনজাম্পশন কত ছিল, আগে এক্স এর কনজাম্পশন ছিল OB, ওয়াই এর কনজাম্পশন কত ছিল OA। তাহলে এবার ভালো করে ভেবে বলো এক্স এর কনজাম্পশন কতটা কমলো, এক্স এর কনজাম্পশন আগে OB ছিল এখন OM আছে, না ON আছে, সরি হ্যাঁ ঠিক আছে, এক্স এর কনজাম্পশন আগে OB ছিল, না ভুল বলছি কি, হ্যাঁ ভুল বলছি, এক্স এর কনজাম্পশন আগে OB ছিল না OA ছিল, OA, OA। এক্স এর কনজাম্পশন OA ছিল আর ওয়াই এর কনজাম্পশন OB ছিল। আচ্ছা, এক্স এর কনজাম্পশন আগে ছিল OA, এখন এক্স এর কনজাম্পশন কতটা হয়ে গেছে ON, তাহলে এক্স এর কনজাম্পশন কতটা বাড়লো, A থেকে N অবধি বাড়লো, A থেকে N অবধি বাড়লো, তাহলে এক্স এর কনজাম্পশন AN বাড়লো, আর ওয়াই এর কনজাম্পশন কি হলো, ওয়াই এর কনজাম্পশন কমলো, ওয়াই এর কনজাম্পশন কিন্তু OB নেই, আগে OB ছিল, আগের কেসটা হলে এখনো OB থাকতো কিন্তু এখন আর OB নেই, এই কেসে এখন আর এক্স এর কনজাম্পশন এই ওয়াই এর কনজাম্পশন OB নেই, ওয়াই এর কনজাম্পশন কি হয়েছে OB থেকে কমে গেছে, আগের বার হলে OBই থাকতো এখনো, কিন্তু এখন কি হয়েছে OB থেকে কমে OM অবধি হয়ে গেছে। তাহলে কতটা কমেছে, B থেকে M অবধি কমেছে, মানে ওয়াই এর কনজাম্পশন BM কমেছে। তাহলে প্রাইস এফেক্ট, এটা কিন্তু তোমাদেরকে প্রাইস এফেক্ট বোঝালাম, কখন বোঝালাম এই প্রাইস এফেক্টটা, যদি বলে দেয় যে এক্স গুডটা নর্মাল গুড আর ওয়াই গুডটা ইনফেরিয়ার গুড, তাহলে প্রাইস এফেক্ট কি করে কাজ করবে, তখন কিন্তু এই জিনিসটাই বলতে হবে। কি বললাম, যদি বলে দেয় যে এক্স গুডটা নর্মাল গুড আর ওয়াই গুডটা ইনফেরিয়ার গুড, ঠিক আছে, এক্স গুডটা নর্মাল ওয়াই গুডটা ইনফেরিয়ার, তখন প্রাইস এফেক্ট কীভাবে কাজ করবে তখন এইটাই এক্সপ্লেন করবে। আর এটার থেকে কিভাবে আঁকতে হয় ডিম্যান্ড কার্ভটা, আমাদের কাজ তো ছিল ডিম্যান্ড কার্ভ আঁকা, আমি জাস্ট হেডিংটা একবার বলে দিই কি আঁকতে চেয়েছি আমরা, ডেরিভেশন অফ
ডেরাইভেশন অফ ডিমান্ড কার্ভ অফ নর্মাল গুডস থ্রু প্রাইস এফেক্ট, প্রাইস এফেক্টটা দেখাও অ্যান্ড প্রাইস এফেক্টটার হেল্প নিয়ে ডিমান্ড কার্ভ আঁকো, প্রাইস এফেক্টটার হেল্প নিয়ে ডিমান্ড কার্ভ আঁকো। তো খুব সহজ জিনিস এটা, তোমাদের কিছুটাই উপরের গ্রাফ থেকে ই আর ই ওয়ান পয়েন্ট, সেটাকে এই বরাবর ই আর ই ওয়ান পয়েন্টটাকে তোমাকে এখানে আনতে হবে, এইটা হচ্ছে ই পয়েন্ট। আর ই ওয়ান পয়েন্টটা কোথায় দেখো একটু নিচে ছিল, ই পয়েন্টটার থেকে ই ওয়ান পয়েন্টটা কিন্তু একটু নিচে, ই ওয়ান পয়েন্টটা এই বরাবর আনতে হবে, ব্যাস। তারপরে আর কোনো কাজ নেই, তারপরে তোমাদেরকে খুব সিম্পলি এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিতে হবে। অ্যান্ড এটা একটু ইয়েটা বাড়িয়ে দিই, ব্রাইটনেসটা। তাহলে এই যে কার্ভটা আসলো, এই কার্ভটাই হচ্ছে ডিমান্ড কার্ভ, এই কার্ভটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। কোন গুডের জন্য ডিমান্ড কার্ভ? নর্মাল গুডের জন্য। ডিমান্ড কার্ভ অফ নর্মাল গুড। মনে রাখতে হবে এক্স অ্যাক্সিসে কি দিয়েছি, এক্স অ্যাক্সিসে কিন্তু এখানেও দেখাতে হবে যে নর্মালি ডিমান্ড কার্ভের জন্য এক্স অ্যাক্সিসে কি থাকে, কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স, আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে, প্রাইস অফ এক্স। তো সেটাই নিয়েছি। তো এইভাবে করতে হবে, প্রথমে প্রাইস এফেক্টটা দেখাবে, প্রাইস এফেক্টে যে দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসলো ই আর ই ওয়ান, সেই দুটোকে নিচের একটা গ্রাফে নিয়ে আসবে, নিয়ে এসে সেই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিলেই দেখবে নর্মাল গুডের জন্য যে ডিমান্ড কার্ভ সেটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবেই তোমরা এটা করবে। ওকে, আচ্ছা, আরেকটা যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রাইস কনজাম্পশন কার্ভ। প্রাইস কনজাম্পশন কার্ভের থ্রুতে করতে হলে, আচ্ছা এটা দুটো ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, একটুখানি এই জায়গাটা বলে দিই, না হলে এটা কনফিউশন থাকবে তোমাদের। সেটা হচ্ছে যে ডিমান্ড কার্ভ যদি আঁকতে বলে না, ডিমান্ড কার্ভকে নর্মাল গুডের যে ডিমান্ড কার্ভ আঁকতে যদি বলে, সেটা প্রাইস এফেক্টের থ্রু দিয়েও আঁকতে বলতে পারে, আর প্রাইস কনজাম্পশন কার্ভের থ্রু দিয়েও আঁকতে বলতে পারে। যদি বলে প্রাইস এফেক্ট দিয়ে আঁকো, ডিমান্ড কার্ভ অফ নর্মাল গুডটা প্রাইস এফেক্ট দিয়ে আঁকো, তাহলে যেভাবে আমি এখন দেখালাম সেইটাই করবে। মানে এই যে জিনিসটা এখন করলে না, অর্থাৎ একটা প্রাইস এফেক্ট দেখালে এক্স গুডটাকে নর্মাল আর ওয়াই গুডটাকে ইনফেরিয়ার ধরে, তারপরে ইকুইলিব্রিয়াম কনজিউমার ইকুইলিব্রিয়ামের যে ই আর ই ওয়ান পয়েন্ট আছে ওই দুটোকে নামিয়ে দিয়ে ডিমান্ড কার্ভ আঁকলে এটাই করবে। আর যদি বলে যে নর্মাল গুডের ডিমান্ড কার্ভটা আঁকো কিন্তু প্রাইস এফেক্ট দিয়ে নয়, প্রাইস কনজাম্পশন কার্ভ দিয়ে আঁকো, কি দিয়ে আঁকো, প্রাইস কনজাম্পশন কার্ভ দিয়ে আঁকো, তাহলে তোমাদের কাজটা আরো সহজ। তোমাদের কাজটা কিভাবে সহজ, তোমাদের এই নিচের গ্রাফটা আঁকতে হবে না, এই নিচে যে আমি গ্রাফটা এঁকেছি এই গ্রাফটা আঁকতে হবে না, এই উপরের গ্রাফটা দিয়ে হয়ে যাবে, এই গ্রাফটা দিয়ে হয়ে যাবে। কিভাবে হবে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট দেখো ই আর ই ওয়ান পয়েন্টটা আছে, তো ই আর ই ওয়ান পয়েন্টটা রয়েছে গ্রাফে, তোমাদের কাজ হচ্ছে এই ই আর ই ওয়ান পয়েন্টটাকে কানেক্ট করে দেওয়া ওই গ্রাফের মধ্যেই। দেখে ঝামেলা মনে হবে বাইরে হঠাৎ করে দেখলে, কিন্তু আমি করিয়ে দিলাম, এবার কিন্তু তোমাদের ঝামেলা মনে হওয়ার কথা না, কারণ এবার তোমরা স্টেপ বাই স্টেপ দেখেছো। তো তোমাদের কাজ হচ্ছে ই আর ই ওয়ান পয়েন্টটাকে মিলিয়ে দেওয়া। গ্রাফটা দেখে একটু ভয় লাগতে পারে, কিন্তু কিছুই নেই, স্টেপ বাই স্টেপ করলে কিছুই নেই। ই আর ই ওয়ান পয়েন্টটাকে মিলিয়ে দিলাম, অ্যান্ড যে কার্ভটা আসলো এইটাই হচ্ছে নর্মাল গুডের জন্য ডিমান্ড কার্ভ। এই যে কার্ভটা আসলো এই কার্ভটা কি, এই কার্ভটাই হচ্ছে নর্মাল গুডের ডিমান্ড কার্ভ, ডিমান্ড কার্ভ অফ নর্মাল গুড। কিভাবে আসলো, জাস্ট ই আর ই ওয়ানটাকে মিলিয়ে দিলাম। এটা কিভাবে আসলো, প্রাইস কনজাম্পশন কার্ভের থ্রুতে আসলো। কিসের থ্রুতে আসলো, প্রাইস কনজাম্পশন কার্ভ। এই যে কার্ভটা ই আর ই ওয়ান পয়েন্টটাকে মিলিয়ে যে কার্ভটা এসেছে এটাকে প্রাইস কনজাম্পশন কার্ভও বলে, এটাকে কি বলে, প্রাইস কনজাম্পশন কার্ভও বলে, অ্যান্ড বা এটাকে ডিমান্ড কার্ভ অফ নর্মাল গুডও বলা যায়, মানে ইন দ্যাট সেন্স অলসো। তো যদি বলে যে নর্মাল গুডের ডিমান্ড কার্ভ আঁকো ইউজিং প্রাইস এফেক্ট, তাহলে নিচের গ্রাফটা আঁকতে হবে, পয়েন্ট দুটোকে নিচে নিয়ে যেতে হবে। যদি বলে নর্মাল গুডের ডিমান্ড কার্ভ আঁকো ইউজিং প্রাইস কনজাম্পশন কার্ভ, যেটাকে ইন শর্ট আমরা পিসিসি বলি, ঠিক আছে, তাহলে কোনো নিচের গ্রাফ আঁকার দরকার নেই, যে দুটো পয়েন্ট এখানে ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে সেই দুটো পয়েন্টকে কানেক্ট করে দাও, সেই যে লাইনটা আসবে ওটাই পিসিসি,
আর ওটাই হচ্ছে ডিম্যান্ড কার্ভ অফ নর্মাল গুড। কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো।